রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে পুলিশ। সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, চিকিৎসার জন্য ভারত যেতে চেয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন সুপ্পু। ইমিগ্রেশন পয়েন্ট পার হওয়ার আগেই তাকে আটক করে কর্তব্যরতরা। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করা হয়। তিনি তো আজকে পদত্যাগ করেছেন, শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে আইনের আওতায় আনা, গ্রেফতার করা। যেহেতু রাষ্ট্রপতি হিসেবে সে অত্যন্ত লোভী ছিল। গ্রেপ্তার হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, পদত্যাগ করে মহাবিপদে। শাহাবুদ্দিন চুপ্পুর মতো একটা খুনি, পাঁচাটা গোলাম, সেই কুলাঙ্গার রাষ্ট্রপতি ফেসে গিয়েছেন ফাঁসির রশিতে ঝুলাতে। রাষ্ট্রপতি প্রসঙ্গ ব্যাপক আলোচিত হয়েছে, রাষ্ট্রপতিকে গ্রেফতার করা দরকার। এদিকে আজ ভয়াবহভাবে ফেসে গিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। আজকে এখানে এসে দেখছি না, তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে। গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারকে অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে। এই মুহূর্তে আমাদের কথা শুধু একটাই, খুনি হাসিনার সহযোগী, স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদের পিলার, ফ্যাসির রাষ্ট্রপতি চুপ্পুকে শুধু পদত্যাগ করলেই হবে না, এই চুপ্পুর আমল নামায় বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে বিলিয়ে দেওয়ার প্রস্তুত ছিল। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পরই তাকে গ্রেপ্তারের দাবিতে সরব রাজনৈতিক সংগঠনগুলো। এরই মধ্যে বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এবার এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর এবার নতুন প্রশ্ন, আইনি জটিলতা বা গ্রেপ্তার হতে পারেন কি সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? রাজনৈতিক অঙ্গনে এখন এই নিয়ে চলছে জোর আলোচনা। 2024 সালের 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে বিতর্ক ছিল তীব্র। বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং কয়েকটি সংগঠন তার পদত্যাগের দাবি জানায়। তাদের অভিযোগ ছিল, সাংবিধানিক দায়িত্ব পালনে তিনি নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, বরং তৎকালীন সরকারের প্রতি পক্ষপাতমূলক অবস্থান নিয়েছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিও অংশবিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, চলুন ভিডিও করে দেখে আসি। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বলছে, রাষ্ট্রপতির পদ ছাড়ার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আর কোনো বাধা নেই। সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। আরও জানাচ্ছেন সুমাইয়া খান। মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন ফ্যাসিস্ট সরকারের সময় নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে জাতীয় নাগরিক পার্টির এই সংবাদ সম্মেলন। এতে ফ্যাসিস্টদের দোসর মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। শাহাবুদ্দিন চুপ্পু সে দেশের বিরুদ্ধে কাজ করেছে, দেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা রাখে না, তাকে অভিশংসন করতে হবে। তখন বিএনপি তার ব্যাপারে কোনো কথাই বলে নাই, বরং তাকে রাষ্ট্রপতি পদে রাখার বিষয়েই তারা মতামত ব্যক্ত করেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলো নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা প্রয়োজন। রাষ্ট্রপতির পদত্যাগের পর আইনি দায়মুক্তির কোনো সুযোগ নেই। শাহাবুদ্দিন চুপ্পুকে অনতিবিলম্বে গ্রেফতার করে তার ব্যাপারে বৃহৎ পরিসরে একটা তদন্ত করতে হবে। কারণ যে শাহাবুদ্দিন চুপ্পু এখনও শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখে, 24-এর অভ্যুত্থানের সময়টাতে সে কিভাবে যোগাযোগ রেখেছে, কিভাবে হাসিনার কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছে, কিভাবে গণহত্যার সাথে সম্পৃক্ত থেকেছে, প্রত্যেকটা জিনিস খুঁজে বের করতে হবে। এনসিপির নেতারা বলেন, শাহাবুদ্দিনের বিচারের বাইরে থেকে গেলে 2024 সালের গণ অভ্যুত্থানে নিহতদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত হবে না। শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ফেসিবাদের দোসর, একজন ফেসিস্ট, সে যদি বিচারের আওতায় না আসে, তাহলে 24-এর অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে। শাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। তিনি অসুস্থতার অজুহাতের কথা বললেও তার পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন যেটা আসলে তার জন্য একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
রাষ্ট্রপতির পদ ছাড়ার পর এবার নতুন প্রশ্ন, আইনি জটিলতা বা গ্রেপ্তার হতে পারেন কি সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? রাজনৈতিক অঙ্গনে এখন এই নিয়ে চলছে জোর আলোচনা। 2024 সালের 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে বিতর্ক ছিল তীব্র। বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং কয়েকটি সংগঠন তার পদত্যাগের দাবি জানায়। তাদের অভিযোগ ছিল সাংবিধানিক দায়িত্ব পালনে তিনি নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, বরং তৎকালীন সরকারের প্রতি পক্ষপাতমূলক অবস্থান নিয়েছিলেন। সমালোচকদের দাবি, বিভিন্ন রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে তার ভূমিকা একপক্ষপাতিত্ব ছিল। এ কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক পক্ষ তাকে ফ্যাসিবাদী ব্যবস্থার অংশ আখ্যা দিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর দাবি তোলে। পরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথিত ফোন আলাপের বিষয়টি সামনে আসার পর শুরু হয় নতুন বিতর্ক। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি। পদত্যাগের পরপরই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সমন্বয়ক এবং এনসিপির আহ্বায়ক বলেছেন, শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে গ্রেপ্তারও করতে হবে। আবার সাবেক রাষ্ট্রপতি চুপ্পুকে সেফ এক্সিট দিলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে নিজেদের মতামত প্রকাশ করছেন অনেকে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতির পদ ছাড়লেই কাউকে গ্রেপ্তার করা যায় না। তার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগ, তদন্ত এবং আদালতের নির্দেশ বা আইনগত ভিত্তি থাকে, তবেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব। অর্থাৎ মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে রাজনৈতিক সমালোচনা থাকলেও তিনি গ্রেপ্তার হবেন কিনা সেটি নির্ধারণ করবে তদন্ত, আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ এবং আদালতের প্রতিক্রিয়া, রাজনৈতিক আলোচনা নয়। তাই রাষ্ট্রপতির পদ ছাড়ার পর তার ভবিষ্যৎ ঘিরে জল্পনা অব্যাহত থাকলেও শেষ কথা বলবে দেশের আইন ও সংবিধান। রাষ্ট্রপতির পদ চলে যাওয়ায় ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতিতে ফেঁসে যাচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগের অপরাধে তাকে বিচারের আওতায় আনা হচ্ছে। এক্ষেত্রে বর্তমানে আদালতে চলমান মামলায় তার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা আসতে পারে। জানা গেছে, চুপ্পু বাদে এ মামলায় অন্য সবার বিরুদ্ধে ইতোমধ্যে দেশ ছাড়ার নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ওই আদেশ দেওয়ার সময় চুপ্পু রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় তার নাম উল্লেখ করা হয়নি। ইসলামী ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন, এখন চুপ্পু নিষেধাজ্ঞার আওতায় চলে আসবেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার আগে চুপ্পু জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে যুক্ত হন। প্রথমে তিনি ব্যাংকটির পরিচালক ও পরে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই বিপ্লব পরবর্তী সময় ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ শেয়ার জালিয়াতির বিষয়ে আদালতের দ্বারস্থ হয়। ইসলামী ব্যাংকের করা রিটের পর হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি ওয়ালিউল ইসলাম গত বছরের 11 মার্চ 3টি নির্দেশনা ও রুল জারি করেন। নির্দেশনা 3টি ছিল, 5 আগস্টের পর ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার আগে বোর্ড পরিচালকরা ঋণ জালিয়াতিতে জড়িত থাকায় আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না। তাদের ব্যাংক হিসাব জব্দ থাকবে এবং কোম্পানির জেএমসি বিল্ডার্সের কোনো শেয়ার হস্তান্তর করতে পারবেন না। পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। পরে 2025 সালের 29 অক্টোবর প্রতিবেদন দাখিল করে বিএফআইইউ, কিন্তু দীর্ঘদিন এ বিষয়ে শুনানি হয়নি। বিএফআইইউর আদালতে জমা দেয়া তদন্ত প্রতিবেদনে জেএমসি বিল্ডার্সের মাধ্যমে ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ এবং এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় চুপ্পুর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনের আলোকে করা মামলা দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আইনজীবীরা জানিয়েছেন, শেয়ার জালিয়াতির সময়কালে পরিচালকদের মধ্যে চুপ্পু ছিলেন অন্যতম, ফলে তার উপরও আদালতের ওই দেশ ত্যাগের নিষেধাজ্ঞা বর্তায়। তবে আদেশ দেওয়ার সময় চুপ্পুর রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় সরাসরি তার নাম উল্লেখ করে আদালত থেকে আদেশটি আসেনি। সংশ্লিষ্টরা বলেছেন, চুপ্পুর ক্ষেত্রে শেয়ার জালিয়াতির যে অভিযোগটি এসেছে তা সংঘটিত হয়েছে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে। কাজেই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগের অপরাধ এখন আমলযোগ্য হতে কোনো আইনি বাধা থাকার কথা নয়। ইসলামী ব্যাংকের লিগ্যাল শাখার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, উচ্চ আদালতের আবেদন করার সময় তারা চুপ্পুর নাম উল্লেখ
উল্লেখ করেছিলেন। তবে তিনি রাষ্ট্রপতি থাকার কারণে বিধান অনুযায়ী তার নাম উল্লেখ করেনি আদালত। তবে তারা মনে করেন যেহেতু ওই সময়কার সব পরিচালককে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত, তাই পরিচালকের দায়িত্ব পালন করা চুপ্পুও এর বাইরে থাকার কথা নয়। ইসলামী ব্যাংকের লিগ্যাল শাখার এক কর্মকর্তা গতকাল শনিবার আমার দেশকে বলেন, আদালতের আদেশ জারির সময় প্রেক্ষাপট ভিন্ন ছিল। তিনি তখন দেশের রাষ্ট্রপতি ছিলেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা আমলযোগ্য নয়। কিন্তু এখন তিনি যেহেতু আর রাষ্ট্রপতি নন, কাজেই এখন বিষয়টি আমলে আসতে কোনো বাধা থাকার কথা নয়। এক্ষেত্রে প্রয়োজন হলে চুপ্পুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে নতুন করে আবেদন করবেন বলেও তিনি জানান। দেশের সংবিধানের রাষ্ট্রপতির দায়মুক্তি রয়েছে। সংবিধানের 51(2) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির কার্যভারকালে তাহার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাইবে না এবং তাহার গ্রেপ্তার বা কারাবাসের জন্য কোনো আদালত হইতে পরোয়ানা জারি করা যাইবে না। বিএফআইউর প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে পরিচালনা পর্ষদে থাকা অবস্থায় চুপ্পু এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা প্রক্রিয়ার অংশ ছিলেন। 4টি স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠানের অনুসন্ধানেও তার সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। পরে এসব নিরীক্ষা প্রতিবেদন লন্ডন ভিত্তিক ফরেন্সিক প্রতিষ্ঠান দ্য লয়ের যাচাই বাছাই বা অনুমোদন করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জানা গেছে 2017 সালের 5ই জানুয়ারি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় দেশের সবচেয়ে বড় শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। এই গ্রুপটি কাগুজে অর্থাৎ শেল কোম্পানির খুলে জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে বিপুল অর্থ তুলে নেয়। সেই অর্থ দিয়ে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট 24টি প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের 81.92% শেয়ার কিনে নেয়। শেয়ার কেনা 72.07% ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট এস আলম গ্রুপের সম্পর্ক রয়েছে। পরবর্তী সময়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এস আলম সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়। তথ্য অনুযায়ী সেই সময় জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে চুপ্পু ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগ দেন। পরে তিনি ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি নির্বাচিত হবার আগ পর্যন্ত তিনি ওই পদেই ছিলেন। তথ্য অনুযায়ী জেএমসি বিল্ডার্স শেয়ার কেনার জন্য এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তর করেছিল। অর্থাৎ ইসলামী ব্যাংকের শেয়ার কেনার অর্থ নেওয়া হয় এস আলমের দখল করা ইসলামী ধারার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে। বিএফআইউর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে থাকা অ্যাকাউন্ট নম্বর 0331 এবং বিওআইডি নম্বর 16051400625858961 এর মাধ্যমে জেএমসি বিল্ডার্স ইসলামী ব্যাংকের 3,23,60,812টি শেয়ার কিনে নেয়, যা ব্যাংকের মোট শেয়ারের 2.01%। এসব শেয়ারের মূল্য ছিল 102,06,90,000 টাকা। 2017 সালের 23শে মে এসব শেয়ার কেনা হয়। অর্থের উৎস হিসেবে বিএফআইউর প্রতিবেদনে বলা হয়েছে, শেয়ার কেনার অর্থ সরাসরি জেএমসি বিল্ডার্সের হিসাবে এলেও তার আগে এসব অর্থ একাধিক ধাপে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী অর্থের প্রবাহ শুরু হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে থাকা এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের হিসাব থেকে। পরে তা ইউনিয়ন ব্যাংকের একটি পেমেন্ট অর্ডার হিসেবে স্থানান্তর করা হয়। এরপর এস আলম ট্রেডিং এর ইউনিয়ন ব্যাংকে থাকা একাধিক মুদারাবা টার্ম ডিপোজিট রিসিট হিসেবে সান্ড্রি ক্রেডিটার্স হিসাব এবং আবারও এস আলম ট্রেডিং এর বিভিন্ন হিসাব হয়ে এসব অর্থ জেএমসি বিল্ডার্সের হিসাবে পৌঁছায়। তদন্তে আরো বলা হয়, অর্থের প্রাথমিক উৎস হিসেবে জনতা ব্যাংকের মাধ্যমে পরিচালিত গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড পিএডি বিনিয়োগ সুবিধা ও সংশ্লিষ্ট এলসি হিসাব শনাক্ত করা হয়েছে। বিএফআইউর ভাষ্য, এই অর্থ প্রবাহের ধারাবাহিকতা শেয়ার কেনায় ব্যবহৃত অর্থের উৎস এবং এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক সংযোগের ইঙ্গিত দেয়। তদন্ত প্রতিবেদনে অর্থের উৎস শনাক্ত করতে পুরো মানি ট্রেইল উল্টো দিক থেকে অনুসরণ করে বিশ্লেষণ করা হয়েছে। ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আরো দেখা যায়, জেএমসি বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান ও মনোনীত পরিচালক আহসানুল আলম এস আলমের ছেলে, আরেক পরিচালক জামাল মোস্তফা চৌধুরী এস আলমের ভগ্নিপতি। ইসলামী ব্যাংকের বর্তমান কর্তৃপক্ষ 2025 সালে সাবেক রাষ্ট্রপতি চুপ্পু সহ 21 জনের বিরুদ্ধে মামলা করে। মামলায় শেয়ার জালিয়াতি, প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং ব্যাংকের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। মামলাটি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। তদন্ত প্রতিবেদনে যেসব তথ্য ও অভিযোগ উল্লেখ করা হয়েছে সেগুলো এখনো আদালতে প্রমাণ হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় দায়িত্ব সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচারিক প্রক্রিয়া শেষে নির্ধারিত হবে। ফলে তদন্ত প্রতিবেদনের তথ্যকে অভিযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 2017 সালের 31শে মে ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের সভায় চুপ্পুকে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বা
অনুমোদন দেয়া হয়, যা পরে ওই বছরের জুনে কার্যকর হয়। এরপর তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যানের পাশাপাশি অডিট কমিটির সদস্য ছিলেন। এরপর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ বের করেছে এস আলম। দীর্ঘদিনের ঋণ কেলেঙ্কারি, অনিয়ম এবং এস আলম গ্রুপের জালিয়াতিতে এক সময়কার সবচেয়ে লাভজনক ব্যাংকটি এখন গভীর সংকটে। জানা গেছে, ইসলামী ব্যাংক থেকে প্রায় 70,000 কোটি টাকা ঋণ নেন এস আলম। তিনি নিজের নামের প্রতিষ্ঠানের পাশাপাশি আত্মীয় স্বজন ও ভুয়া কাগুজে প্রতিষ্ঠান খুলে এসব ঋণ নেন। তবে বিএফআইউর প্রতিবেদনে এই গ্রুপের নামে বেনামে 1,05,483 কোটি টাকা ঋণের তথ্য উঠে এসেছে। গত মার্চ শেষে ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়ায় 95,629 কোটি টাকা বা 50.88%। 2017 সালে যেখানে ব্যাংকের খেলাপি 2539 কোটি টাকা বা 3.37%। অভিযোগ আছে, এসব ঋণ জালিয়াতি ও অনিয়মের ঘটনা চুপ্পু জেনেও চুপ করেছিলেন। অডিট কমিটির সদস্য হিসেবে ব্যবস্থা নেয়ার কথা থাকলেও কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দেশের 22তম রাষ্ট্রপতি চুপ্পু গত শুক্রবার পদত্যাগ করেন। তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদত্যাগে স্পিকার হাফিজ উদ্দিন বর্তমানে দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।